আমরা উপপাদ্য 1-এ যাচ্ছি। সাধারণ স্থানাঙ্কে ল্যাগ্রাঞ্জের সমীকরণ প্রতিষ্ঠা করো। মনে করি m ভর বিশিষ্ট একটি বস্তুকণার কার্তেশীয় স্থানাঙ্ক xyz এবং সাধারণ স্থানাঙ্ক থিটা ফাই সাই ডট 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 এবং এই xyz কে থিটা ফাই সাই ডট 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 ও সময় t এর ফাংশন রূপে প্রকাশ করা যায়। তাই আমরা এখানে লিখেছি x ইকুয়াল টু এফ অফ টি থিটা ফাই সাই, অর্থাৎ x হচ্ছে টি থিটা সাই ফাই সাইয়ের ফাংশন। আমরা এখানে x কে প্রকাশ করেছি, অনুরূপভাবে y ও z কেও এই রূপে প্রকাশ করা যায়, অর্থাৎ y কেও টি থিটা ফাই ও সাইয়ের ফাংশন রূপে প্রকাশ করা যায়, z কেও প্রকাশ করা যায় অনুরূপভাবে। আমরা এই ফাংশনকে আমরা ডেরিভেটিভ করব। x কে ডেরিভেটিভ করলে টির সাপেক্ষে টি যেহেতু স্বাধীন চলক, টির সাপেক্ষে x কে ডেরিভেটিভ করলে dx বাই ডিটি হয়, dx বাই ডিটি হয়েছে। আমরা এই dx বাই ডিটি কে আমরা সাধারণ ডেরিভেটিভের চেইন রুলে প্রকাশ করব, অর্থাৎ একে লেখা যায় ডেল্টা এক্স বাই ডেল্টা টি ডিটি বাই ডিটি প্লাস ডেল্টা এক্স বাই ডেল্টা থিটা ডি থিটা বাই ডিটি প্লাস ডেল্টা এক্স বাই ডেল্টা ফাই ডি ফাই বাই ডিটি প্লাস এরকম আপ টু ডট অসংখ্য রূপে চেইন রুল আকারে প্রকাশ করা যায়। আমরা সেকেন্ড ইয়ার ক্যালকুলাস 2-তে আমরা এই চেইন রুল পড়েছি। আমরা সেই চেইন রুল আকারে আমরা এটাকে প্রকাশ করেছি ডিএক্স বাই ডিটিকে। আমরা যাচ্ছি তার পরবর্তী স্টেপে, এক্স ডট লিখলাম, এখানে ডিটি ডিটি বাদ আমাদের এখানে ডেল্টা এক্স বাই ডেল্টা টি প্লাস ডেল্টা এক্স বাই ডেল্টা থিটা ইন্টু ডি থিটা বাই ডিটির পরিবর্তে থিটা ডট লিখলাম। আবার ডেল্টা এক্স বাই ডেল্টা ফাই যেমন আছে তেমন লিখেছি, ডি ফাই বাই ডিটির পরিবর্তে ফাই ডটে লেখা যায়, প্লাস ডট 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 2 নম্বর সমীকরণ। আমরা এই ডেরিভেটিভগুলোকে সংক্ষিপ্ত আকারে লিখেছি। আমরা পরবর্তীতে আসছি 2 নম্বর সমীকরণকে। 2 নম্বর সমীকরণকে থিটা ডটের সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করব। আমরা 2 নম্বরকে থিটা ডটের সাপেক্ষে আংশিক অন্তরীকরণ হয় ডেল্টা এক্স ডট বাই ডেল্টা থিটা ডট যদি আমরা করি। যেহেতু থিটা ডটের সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করা হয়েছে, তাই আমাদের ডেল্টা এক্স বাই ডেল্টা টির ডেরিভেটিভ 0 এবং ডেল্টা এক্স বাই ডেল্টা ফাই সহ এই অংশটুকুর ডেরিভেটিভ 0। আমাদের শুধুমাত্র থিটা ডটের ডেরিভেটিভ হবে, অর্থাৎ ডেল্টা এক্স বাই ডেল্টা থিটা আমরা লিখেছি এখানে ডেল্টা এক্স বাই, অর্থাৎ থিটা ডটের সাপেক্ষে ডেরিভেটিভ করলে থিটা ডটের ডেরিভেটিভ হচ্ছে 1, অর্থাৎ রইল ডেল্টা এক্স বাই ডেল্টা থিটা। অর্থাৎ আমরা পেলাম ডেল্টা এক্স বাই ডেল্টা এক্স ডট বাই ডেল্টা থিটা ইকুয়াল টু ডেল্টা এক্স বাই ডেল্টা থিটা। আমরা একইভাবে আমরা লিখতে পারি ডেল্টা ওয়াই ডট বাই ডেল্টা থিটা ইকুয়াল টু ডেল্টা ওয়াই বাই ডেল্টা থিটা এবং ডেল্টা জেড বাই ডট বাই ডেল্টা থিটা ইকুয়াল টু ডেল্টা জেড বাই ডেল্টা থিটা। আমরা 3 নম্বর সমীকরণটা একটু ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারি, যেটা শুধুমাত্র এই 2 নম্বর সমীকরণকে থিটা ডটের সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করা হয়েছে। বিষয়টা ভালো করে লক্ষ্য করতে হবে যে আংশিক অন্তরীকরণ এখানে শুধুমাত্র এই থিটা ডটের ডেরিভেটিভ হবে। আমরা যাচ্ছি পরবর্তী স্টেপে, যে 2 নম্বর সমীকরণকে যদি থিটার সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করা হয় তাহলে একটু কি হয় দেখতে হবে। আংশিক অন্তরীকরণ না, এখানে বলা হয়েছে যে 2 নং সমীকরণ থিটার সাপেক্ষে অন্তরীকরণ করছি, আংশিক না। আমরা 2 নম্বরকে যদি অন্তরীকরণ করি থিটার সাপেক্ষে, একটু খেয়াল করা যায় যে এখানে কি দাঁড়ায়, এক্স ডট আছে আমাদের এই জায়গাতে, একটু ভালো করে লক্ষ্য করতে হয়, এক্স ডট আছে। আমরা এটাকে ডেরিভেটিভ করব। দেখো ডেল্টা এক্স ডট বাই ডেল্টা থিটা বাম পক্ষে আসছে, সমান দিয়ে ডান পক্ষে আসো, ডান পক্ষে কি আসে, ডেল্টা এক্স বাই ডেল্টা টিকে ডেরিভেটিভ করলাম আমরা থিটার সাপেক্ষে, তাহলে কি দাঁড়ায়
ডেল্টা স্কোয়ার এক্স বাই ডেল্টা টি ডেল্টা থেটা। দেখো আমরা এটা একটু ভালো করে লক্ষ্য করি, এই যে ডেল্টা স্কোয়ার এক্স বাই ডেল্টা থেটা ডেল্টা টি আসছে। পরবর্তী স্টেপে প্লাস দিয়ে আবার আসছি এটাকে, এখানে ডেরিভেটিভ করলে কি হয় একটু লক্ষ্য করি। ডেল্টা স্কোয়ার এক্স বাই ডেল্টা থেটা, যেহেতু থেটার সাপেক্ষে আছে ডেল্টা থেটা স্কোয়ার থেটা ডট, আমরা মিলিয়ে নিই। দেখো ডেল্টা স্কোয়ার এক্স বাই ডেল্টা থেটা স্কোয়ার ইন্টু থেটা ডট আমাদের সুন্দর করে মিলে গেছে। আবার পরবর্তী স্টেপে আসি। পরবর্তী স্টেপ আসলে কি হয়, ডেল্টা স্কোয়ার এক্স বাই ডেল্টা থেটা ডেল্টা ফাই ইন্টু ফাই ডট প্লাস ডট ডট 2 নম্বর সমীকরণ, মানে আমরা আসছি আর কি। এবার একইভাবে এটাকেও ডেরিভেটিভ মিলে গেছে। তো আমরা এখানে ভালো করে লক্ষ্য করতে হবে যে এটা কিন্তু সাধারণ অন্তরীকরণ, এটা আংশিক অন্তরীকরণ না। আংশিক অন্তরীকরণ হলে শুধু থেটার ডেরিভেটিভ হতো, অন্য কারো ডেরিভেটিভ হতো না। তো আমরা একটু লক্ষ্য করি পরবর্তী ধাপে, ডেল্টা এক্স ডট বাই ডেল্টা থেটা ইকুয়াল টু ডেল টি, আমরা ডেল্টা টি আমরা ডেল্টা টি লিখেছি এখানে, কিন্তু ডেল্টা এক্স বাই ডেল্টা থিটা লিখেছি যাতে গুণ করলে আমাদের এই সমীকরণটাই আসে। অর্থাৎ ডেল্টা টিকে ফ্রি করেছি এখানে, একইভাবে এখানে ডেল্টা থিটাকে ফ্রি করেছি, এইখানে ফ্রি করেছি ডেল্টা ফাইকে ফ্রি করেছি। অর্থাৎ আমরা যদি গুণ করে আগের অবস্থায় ফিরে আসে, এটা আগের অবস্থায় ফিরে আসে, তারপরেরটাও আগের অবস্থায় ফিরে আসে। আমরা 4 নম্বর সমীকরণ লিখেছি। আমরা একটু ভালো করে লক্ষ্য করলে 4 নম্বর সমীকরণ পর্যন্ত সবাই বুঝতে পারবো, একটু ইজিলি বুঝতে পারবো। এখন 2 নং এর ডান পক্ষে এক্স এর পরিবর্তে ডেল্টা এক্স বাই ডেল্টা থেটা বসাই, তবে আমরা 4 এর ডান পক্ষ পাই। আসলে সত্যি সত্যি পাই কিনা আমরা দেখি। 2 এর ডান পক্ষে এক্স এর পরিবর্তে ডেল্টা এক্স বসাই, 2 এর ডান পক্ষে আমরা 2 এর ডান পক্ষের দিকে আসি। 2 এর ডান পক্ষে এক্স এর পরিবর্তে, এখানে এক্স ডট ছিল, এক্স এর পরিবর্তে ডেল্টা এক্স বা ডেল্টা থিটা বসাতে বলছে। তো আসো আমরা এখানে এক্স ডট আছে, কিন্তু আসো আমরা বসিয়ে দেখি কি আসে। দেখো এই যে বসানো হয়েছে যে এই যে ডেল্টা এক্স ডট বাই ডেল্টা থিটা, অর্থাৎ এক্স ডটের পরিবর্তে আমরা ডেল্টা এক্স বাই ডেল্টা থিটা বসিয়ে দিয়েছি, ডট ছিল, ডট হয়ে গেছে। এখন ডান পক্ষের দিকে একটু লক্ষ্য করি, এই যে এটা বসানো হয়েছে। 4 নংয়ের ডান পক্ষ পাই, 4 নংয়ের ডান পক্ষ, 4 নংয়ের বলছে কি যে এক্স এর পরিবর্তে 2 নংয়ের ডান পক্ষে এক্স এর পরিবর্তে ডেল্টা এক্স বা ডেল্টা এক্স পাই, তবে 4 নংয়ের ডান পক্ষ পাই। এবার আসো আমরা 2 নংয়ের ডান পক্ষে আছে, 2 নংয়ের ডান পক্ষে আসি আমরা। 2 নংয়ের ডান পক্ষে এক্স এর পরিবর্তে, এই যে এক্স এর পরিবর্তে আমরা ডান পক্ষে ডেল্টা এক্স বাই, এখানে আমরা ডেল্টা এক্স বাই ডেল্টা থিটা বসিয়ে দেখি কি হয়। এই যে ডিডিটি ডেল্টা এক্স বাই ডেল্টা থিটা মিলিয়ে গেছে নাকি দেখি এবার। এই যে 2 নংয়ের ডান পক্ষে ডেল্টা এক্স এর পরিবর্তে আমরা ডেল্টা এক্স বাই ডেল্টা টি বসিয়ে দিয়েছি, ডেল্টা এক্স বাই ডেল্টা থিটা বসিয়ে দিয়েছি, আর এখানে ডেল্টা বাই ডেল্টা টি রয়েছে। এখন এই বিষয়টা একটু লক্ষ্য করতে হবে যে এইখানে জেনারেলাইজড করা হয়েছে, সাধারণীকরণ করা হয়েছে, তাই আমরা ডেল্টার পরিবর্তে টির পরিবর্তে আমাদের ডেল্টা আসছে আর কি, ডেল্টার পরিবর্তে ডি আসছে। এখন একটু খেয়াল করতে হবে যে একইভাবে আবার আমরা তো এটা এক্স এর সাথে করলাম, একইভাবে ওয়াই এর সাপেক্ষে করলে একই গণনা করবে যে ডেল্টা ওয়াই ডট বাই ডেল্টা থিটা ইকুয়াল টু ডিডিটি ডেল্টা ওয়াই বাই ডেল্টা থিটা, ডেল্টা জেড বাই ডেল্টা থিটা ইকুয়াল টু ডিডিটি ডেল্টা জেড বাই ডেল্টা থিটা হবে। এখন আমরা একটু লক্ষ্য করি যে আবার আরেকটা কথা আছে এখানে, যে 2 নংয়ের বাম পক্ষে এক্স এর পরিবর্তে ডেল্টা এক্স বাই ডেল্টা থিটা 4 নংয়ের বাম পক্ষে পাওয়া যাবে। এটা দেখা যায় 4 নংয়ের বাম পক্ষ পাওয়া গেছে, এই কথাটা আগেই বলা হয়েছে, এই যে এই বাম পক্ষের কথা বলা হয়েছিল। এখন আমরা আসি যে আবার যদি এই পদ্ধতিতে গতিশক্তি টি হয়, আমরা জানি গতিশক্তি সূত্র
আমরা জানি হাফ এম বি স্কোয়ার, এই সূত্রকে মডিফাই করে লেখা হয়েছে টি ইকুয়াল টু হাফ সামেশন এম, অর্থাৎ সমস্ত বস্তুটার সমস্ত ভর লেখা হয়েছে এখানে। আর এইখানে যেটা করা হয়েছে এটা হচ্ছে ভি, বেগের লব্ধি বেগের বর্গ, অর্থাৎ এক্স ডট স্কোয়ার প্লাস ওয়াই ডট স্কোয়ার প্লাস জেড ডট স্কোয়ার লিখেছে, অর্থাৎ হাফ সামেশন এম এক্স ডট স্কোয়ার প্লাস ওয়াই ডট স্কোয়ার প্লাস জেড ডট স্কোয়ার লিখেছে। অর্থাৎ এটা পুরোটাই হচ্ছে একটা গতিশক্তি, গতিশক্তিকে লেখা হয়েছে। এখন এটিকে যদি যথাক্রমে থিটা ডটের সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করা হয় তাহলে আমরা পাই ডেল্টা টি বাই ডেল্টা থিটা ইকুয়াল টু সামেশন এম। এখন এক্স ডটকে যদি ডেরিভেটিভ করি 2x ডট, আর এক্স ডটের জন্য ডেল্টা এক্স ডট বাই ডেল্টা থিটা, 2 আর হাফ কাটা গিয়েছে। আবার ওয়াই ডটকে যদি করি 2y ডট, আর ওয়াইয়ের জন্য ডেল্টা ওয়াই বাই ডেল্টা থিটা প্লাস জেড ডটকে করলে 2 জেড ডট, জেড ডটের জন্য ডেল্টা জেড ডট বা ডেল্টা থিটা হয়েছে। আমরা এখন যেটা করব এটা হচ্ছে থিটার সাপেক্ষে ডেরিভেটিভ করা হলো, ঠিক একইভাবে এটাকে থিটা ডটের সাপেক্ষে ডেরিভেটিভ করা হয়েছে। থিটা ডটের সাপেক্ষে ডেরিভেটিভ করলে আমরা যে সমীকরণ পেয়েছি নাম দিয়েছি 5 নম্বর সমীকরণ। অর্থাৎ 5 নম্বরে কী পেলাম আমরা? ডেল্টা থিটা বাই ডেল্টা টি বাই ডেল্টা থিটা, ডেল্টা টি বাই ডেল্টা থিটা ডট, আমরা এটা 5 নম্বর সমীকরণে পেয়েছি। এখন ডেলেম্বার্টসের নীতির অনুসারে, আমরা ডেলেম্বার্টসের নীতি পড়েছি নিশ্চয়। ডেলেম্বার্টসের নীতি অনুসারে আমরা জানি যে কোনো বস্তুর প্রতিটি কণার উপর ক্রিয়ারত বিপরীত কার্যকর বল, লক্ষ্য করতে হবে, কোনো বস্তুর প্রতিটি কণার উপর ক্রিয়ারত বিপরীত কার্যকর বল ও বাহ্যিক বল একত্রে কণাটিকে ভারসাম্যে রাখে। অর্থাৎ কার্যকর বলের জন্য কাল্পনিক কাজ ইকুয়াল টু বাহ্যিক বল দ্বারা উৎপন্ন কাল্পনিক কাজ। অর্থাৎ কি, কার্যকর বলের কাল্পনিক কাজ এবং বাহ্যিক বলের কাল্পনিক কাজ একই কথা, অর্থাৎ কোনো সমান আর কি। কার্যকর বলের কাল্পনিক কাজ আর বাহ্যিক বলের কাল্পনিক কাজ সমান, এই বিষয়টা ভালো করে লক্ষ্য করতে হবে। আমরা কাজের সূত্র নিশ্চয় জানি যে কাজ হচ্ছে বল ইন্টু সরণ। আমরা এখানে একটু লক্ষ্য করব যে এখানে শুধু থিটা পরিবর্তনের জন্য কার্যকর বল দ্বারা উৎপন্ন কাল্পনিক কাজ, লক্ষ্য করতে হবে কার্যকর বল। এই কার্যকর বলটা একটু ভালো করে লক্ষ্য করতে হবে। কার্যকর বল দ্বারা, এটা হচ্ছে কার্যকর বল দ্বারা উৎপন্ন কাল্পনিক কাজ। আমরা একটু লক্ষ্য করতে পারি এখানে কার্যকর বল দ্বারা উৎপন্ন কাল্পনিক কাজটা কি, সেটা হচ্ছে যে এখানে আমরা ভর লিখেছি আর এটা হচ্ছে ত্বরণ। একটু ভালো করে লক্ষ্য করা যায়, এটা ত্বরণের ফাংশন, এটা পুরোটাই ত্বরণের ফাংশন। ভর ইন্টু ত্বরণ, অর্থাৎ এটা হচ্ছে গিয়ে বল, অর্থাৎ এইখান থেকে এই অংশটুকু হচ্ছে কার্যকর বল, আর এটা হচ্ছে সরণ, ক্ষুদ্র সরণ। তাইলে এটা হচ্ছে কার্যকর বল আর ক্ষুদ্র সরণ মিলে হচ্ছে আমাদের কাল্পনিক কাজ, অর্থাৎ কার্যকর বলের কাল্পনিক কাজ। কার্যকর বলের কাল্পনিক কাজটার দিকে একটু আমরা লক্ষ্য করব ভালো করে, খুবই একটু বুঝলেই, মানে ভালো করে মনোযোগ দিয়ে বুঝলে মানে স্পষ্ট বোঝা যায় আর কি। আচ্ছা, আমরা এই কার্যকর বলের কাল্পনিক কাজকে একটু নিম্নোক্তভাবে সাজানো যায়, অর্থাৎ সাজিয়েছি যে এই ফাংশনটিকে যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে উপরে ফাংশনটা আসে। অর্থাৎ এখানে ডিডিটি সামেশন এম এক্স ডটকে ডেরিভেটিভ করলে এই অংশটুকু পাওয়া যায়, অর্থাৎ এক্স ডটের ডেরিভেটিভ এক্স ডাবল ডট আর ডেল্টা এক্স বাই ডেল্টা রয়ে যায়। আবার এটা ইউবি মেথড আর কি, ইউবি মেথডের ডেরিভেটিভ যখন করা হবে তাহলে আবার এটাকে ডেরিভেটিভ করা যায়। এভাবে ডেরিভেটিভ করলে আমাদের অতিরিক্ত যে অংশটুকু আসে সেই অংশটুকু এই অংশটুকুকে তাই মাইনাস করা হয়েছে, বিয়োগ করা হয়েছে, যাতে আমাদের এটাকে ডেরিভেটিভ করে যে অংশ পাওয়া যায় তার থেকে এই অংশটুকু বাদ দিলে আমাদের উপরের এই অংশটুকু পাওয়া যাবে। অর্থাৎ এভাবে আমরা উপরের এই অংশটুকুকে নিয়ে আসছি। অর্থাৎ একটু ভালো করে লক্ষ্য করতে হবে, এটাকে ডেরিভেটিভ করতে হবে ইউবি মেথডে ডেরিভেটিভ করলেই হয়ে যাবে। অর্থাৎ এখানে কিন্তু আমি আবারও বলছি যে এক্স ডটকে ডেরিভেটিভ করলে এক্স ডাবল ডট
ইন্টু ডেল্টা এক্স বাই ডেল্টা থিটা। আবার এটা হচ্ছে প্রথম অংশ। এবার এক্স ডটকে স্থির রাখলে এক্স ডটকে স্থির রেখেছি, এই অংশকে ডেরিভেটিভ করলে হয় ডিডিটি ডেল্টা এক্স বাই ডেল্টা থিটা। ঠিক একইভাবে এটা ওয়াই অক্ষ বরাবর জেড অক্ষ বরাবর এই ডেরিভেটিভের ফল এখানে আসছে, আর বাইরে তো ডেল্টা থিটা রয়েছে। জাস্ট এটাকে ডেরিভেটিভ করলে আমরা এই অংশটাকে পাবো। তো যাই হোক, পরবর্তী স্টেপে আসি। ডিডিটি সামেশন এম এক্স ডট, আমরা এইখানে ডেল্টা এক্স বাই ডেল্টা থিটার মান আমরা বের করে রেখেছিলাম। আমরা এই মানটা বের করে রেখেছি, আমি দেখিয়ে দিচ্ছি। এটা এই যে 3 নম্বর সমীকরণ আমরা বের করে রেখেছি যে এক্স ডেল্টা এক্স বাই ডেল্টা থিটার পরিবর্তে ডেল্টা এক্স ডট বাই ডেল্টা থিটা ডট আমরা ডেল্টা ডট বের করে রেখেছিলাম। এখন একটু লক্ষ্য করি, এই মানটাকে আমরা বসিয়ে দেবো ডেল্টা এক্স ডট বাই ডেল্টা থিটা, এটার পরিবর্তে মানে ডেল্টা এক্স বাই ডেল্টা থিটার পরিবর্তে ডেল্টা এক্স ডট বাই ডেল্টা থিটা ডট বসালাম। একইভাবে ওয়াইয়ের ক্ষেত্রে এবং জেডের ক্ষেত্রে মান বসানো হয়েছে। তারপর আবারও এখানেও ট্রাই করা হয়েছে, ডেল্টা এক্স বাই ডেল্টা থিটার পরিবর্তে মান বসানো হয়েছে, ডেল্টা ওয়াই বাই ডেল্টা থিটার পরিবর্তে মান বসানো হয়েছে, ডেল্টা জেড বাই ডেল্টা থিটার পরিবর্তে মান বসানো হয়েছে, ডেল্টা থিটা লেখা হয়েছে। আবার এখানে আমরা সাইড নোট দিয়ে দেখিয়ে দিয়েছি যে আমরা এই মানগুলো বসানো হয়েছে। এখন আমরা 5 নম্বর সমীকরণ দ্বারা আমরা একটু 5 নম্বরের দিকে লক্ষ্য করি। 5 নম্বরের এইখানে এই অংশটুকু এবং এই অংশটুকু, দুটি অংশ, ঠিক এই অংশটুকুর পরিবর্তে আমরা ডেল্টা টি বাই ডেল্টা থিটা ডট এবং ডেল্টা টি বাই ডেল্টা থিটার বসাবো আর কি। অর্থাৎ এইখানে দাঁড়ালো এই যে ধরযুক্ত অংশ, এইটুকুর পরিবর্তে আমরা বসাইছি ডেল্টা টি বাই ডেল্টা থিটা ডট। আবার এই অংশটুকুর পরিবর্তে বসানো হয়েছে ডেল্টা টি বাই ডেল্টা থিটা, আর ইন্টু ডেল্টা থিটা রয়ে গেছে। তাহলে আমরা যা বের করলাম তার নাম কি? তার নাম হচ্ছে যে থিটা পরিবর্তনের জন্য কার্যকর বলের জন্য, বারবার আমি জোর দিচ্ছি, এটা কার্যকর বল দ্বারা উৎপন্ন কাল্পনিক কাজ। এটা হচ্ছে কার্যকর বল দ্বারা উৎপন্ন কাল্পনিক কাজ। আমরা 6 নম্বর সমীকরণ পেয়েছি। তাহলে কার্যকর বল দ্বারা কাল্পনিক কাজ পেলাম। এখন আমরা বের করব বাহ্যিক বল দ্বারা কার্যকর কাল্পনিক কাজ। অর্থাৎ আমরা বাহ্যিক বল দ্বারা কাল্পনিক কাজ আমরা বের করব। এখন যদি পুনরায় যদি কাজের ফাংশন ডাব্লিউ হয় এবং শুধু থিটা পরিবর্তনের জন্য বাহ্যিক বল দ্বারা উৎপন্ন কাল্পনিক কাজ, এই যে আমরা বাহ্যিক বল তো জানি ডেল ইনভার্সের সূত্র অনুযায়ী, এই ডেল ইনভার্সের সূত্র লিখেছি, এটা যে বাহ্যিক বল দ্বারা কাল্পনিক কাজ, অর্থাৎ সামেশন এম ক্যাপিটাল এক্স ডেল্টা এক্স বাই ডেল্টা থিটা প্লাস ওয়াই ডেল্টা ওয়াই বাই ডেল্টা থিটা প্লাস জেড ডেল্টা জেড বাই ডেল্টা থিটা ইন্টু ডেল্টা থিটা। আমরা এটা জাস্ট লিখলাম, এটা কাজের সমীকরণ এবং কোথায় কী দ্বারা কোন কাজের সমীকরণ? যে বাহ্যিক বল দ্বারা উৎপন্ন কাল্পনিক কাজের সমীকরণ। আমরা এইখানে একটু লক্ষ্য করব, এই জায়গাতে এই সমীকরণকে চেঞ্জ করা যায়, জাস্ট লেখা যায় এভাবে যে ডেল্টা ডাব্লিউ বাই ডেল্টা এক্স, আবার ডেল্টা ডাব্লিউ বাই ডেল্টা ওয়াই, ডেল্টা ডাব্লিউ বাই ডেল্টা জেড লেখা যায়। অর্থাৎ সামেশন এম এক্স এই অংশটুকুর পরিবর্তে আমরা এই অংশটুকু আমরা লিখতে পারি। অর্থাৎ এভাবে আমরা ডেল্টা ডাব্লিউ বাই ডেল্টা এক্স, ডেল্টা ডাব্লিউ বাই ডেল্টা ওয়াই, ডেল্টা ডাব্লিউ বাই ডেল্টা জেড লিখলাম এক্স ওয়াই জেডের পরিবর্তে সামেশন সহ। আমরা এটা দেখলে বোঝা যাচ্ছে যে এটা একটা চেইন রুল আসছে, এটা হচ্ছে পার্শিয়াল ডেরিভেটিভের চেইন রুল। আমরা এই পার্শিয়াল ডেরিভেটিভের চেইন রুলের মান আমরা বসিয়ে দিলাম। অর্থাৎ এইটুকুর পরিবর্তে আমরা লিখতে পারি ডেল্টা ডাব্লিউ বাই ডেল্টা থিটা, যেহেতু আমাদের প্রত্যেকটা স্টেপে থিটা কিন্তু স্বাধীন চলক, এই যে ডেল্টা থিটা ডেল্টা থিটা ডেল্টা থিটা, তাই আমরা এটার পরিবর্তে ডেল্টা ডাব্লিউ বাই ডেল্টা থিটা লিখলাম। এটা নাম্বার দিলাম 7 নম্বর সমীকরণ। আমরা একটু লক্ষ্য করি 6 এবং 7 প্রত্যেকেই কিন্তু কাজের সমীকরণ, এবং আমরা কিন্তু প্রথমেই বলে নিয়েছি যে কার্যকর বলের জন্য কাল্পনিক কাজ ও বাহ্যিক বলের জন্য কাল্পনিক কাজ সমান, এই সমান চিহ্ন আছে। তাই আমরা 6 নম্বর এবং 7 নম্বর সমীকরণ একই সমীকরণ, তাই দুটাকে সমান চিহ্ন দিয়ে লিখতে পারি। তাই কিন্তু একটা বিষয় লক্ষ্য করতে হবে, 7-এর ডান পাশের একটা অংশ ডেল্টা থিটা আছে, আবার 6-এর মধ্যেও
এই ডেল্টা থিটা আছে, তাই দুটাকে সমান লিখলে আমাদের ডেল্টা থিটা বাদ দিতে পারি। বাদ দিলে আমাদের এই সমীকরণটা পরিপূর্ণ এই 8 নম্বর সমীকরণ আসে। অর্থাৎ 8 নম্বর সমীকরণই হচ্ছে ল্যাগ্রাঞ্জের থিটার সমীকরণ। ঠিক একইভাবে আমরা 9 নম্বর সমীকরণটা লিখতে পারি। থিটার পরিবর্তে আমরা ফাই বসাতে পারি। ফাই বসিয়ে আমরা লিখতে পারি 9 নম্বর সমীকরণ, এটা হচ্ছে ল্যাগ্রাঞ্জের ফাই সমীকরণ। এবং তারপরে আমরা লিখতে পারি 10 নম্বরে সাই সমীকরণ লিখতে পারি। এখানে থিটার পরিবর্তে সাই বসিয়ে 10 নম্বর সমীকরণ। তাই আমরা লিখেছি যে একইভাবে শুধু থিটা ফাই সাই না, আরও অনেক অনেক যদি থাকে, তাদের স্থানাঙ্ক থাকে, তাদের ক্ষেত্রে আমরা এভাবে লিখতে পারি। আমরা সমীকরণ 8, 9 ও 10কে যথাক্রমে ল্যাগ্রাঞ্জের থিটার সমীকরণ, ফাই সমীকরণ ও সাই সমীকরণ বলা হয়। একইভাবে ল্যাগ্রাঞ্জের অন্য সকল সমীকরণ লেখা যায়, যেটা বললাম আর কি, যে আরও যদি সমীকরণ থাকে আর কি লেখা যায়। অর্থাৎ টি হচ্ছে সম্পূর্ণ গতিশক্তি এবং ডাব্লিউ হচ্ছে কাজের ফাংশন। তো আমাদের আজকে ল্যাগ্রাঞ্জের সমীকরণ অর্থাৎ সাধারণ স্থানাঙ্কে ল্যাগ্রাঞ্জের সার্বিক স্থানাঙ্কে ল্যাগ্রাঞ্জের সমীকরণ আমরা তৈরি করলাম। আশা করি সকলে একটু ভালো করে মনোযোগ দিয়ে ভিডিওটা দেখলে অবশ্যই তোমরা ভালো বুঝবে, আশা করি। আর কোনো প্রবলেম থাকলে আমাকে জানাবে। সকলকে ধন্যবাদ, ভালো থাকবে। এখানেই শেষ।